বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এসএসসি 2025 সালের দিনাজপুর বোর্ডের পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এবং আমাদের জন্য দোয়া করার জন্য। প্রথম 1 নম্বর প্রশ্ন, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট 9.96 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপতন 8 পাওয়া গেল। যন্ত্রটির প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুটির প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 8 সেন্টিমিটার। পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। এটা হচ্ছে উদ্দীপক। তো এখান থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন ক নম্বর, জড়তা কাকে বলে? তো জড়তা কাকে বলে সেটা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলা হয়। একটা বস্তু যে অবস্থায় থাকে, আমরা যদি বল প্রয়োগ না করি, অর্থাৎ ওই বস্তুটাকে যদি আমরা ওখান থেকে না সরাই, কোনো বাতাসে এসে যদি ওটাকে না সরাই, তাহলে ওটা কিন্তু ওইভাবেই থেকে যাবে। তো একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, এটাকে জড়তা বলা হয়। খ নম্বর প্রশ্ন, বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। দেখো, ত্বরণকে প্রকাশ করতে দূরত্ব ও সময়ের প্রয়োজন হয়। আর বল সমান কত? ভর ইন্টু সরণ ভাগ আছে সময় স্কয়ার। এটা আছে ত্বরণ, ঠিক আছে। এটা আছে এই যে সরণ ভাগ সময়ের স্কয়ার মানে কত? ত্বরণ, ঠিক আছে। এটা হচ্ছে ত্বরণ। তো দেখো, ভরকে তো আর ভাঙা যায় না, কিন্তু ত্বরণকে ভেঙে সময় আর সরণে দুইটা রাশি পাওয়া যায়। তাহলে যে রাশিকে ভাঙলে অনেকগুলো রাশি পাওয়া যায়, তাই না? অথবা যে রাশি অনেকগুলো রাশির সমন্বয়ে তৈরি হয়, সেটাকে বলা হয় লব্ধ রাশি। তো বলকে প্রকাশের জন্য আমাদের ভরের দরকার হয়, সরণের দরকার হয়, সময়, তিনটি মৌলিক রাশি প্রয়োজন। তাই বল একটা কি হবে? লব্ধ রাশি হবে। এরপরে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে দেখো, কোন বস্তুটির দৈর্ঘ্য? ওই উদ্দীপকে যে বস্তুটির কথা বলা হচ্ছে ওই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখানে কি কি দেওয়া আছে? দেখো, এখানে দেওয়া আছে প্রধান স্কেলের পার্ট, এই যে 9.96 সেন্টিমিটার। এটা কোথায় পেলাম? এই যে এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। তারপরে ভার্নিয়ার সমপতন কত? 8। এই দেখো, ভার্নিয়ার সমপতন কত? 8। এবং ভার্নিয়ার ধ্রুবক কত? 0.005 সেন্টিমিটার। 0.005 সেন্টিমিটার। তো কথা হচ্ছে যে এই যে ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার, এটা আমরা কোথায় পেলাম, তাই না? তো এইখানে কিভাবে পেলাম? দেখো, এই মানটা আমরা এইভাবে বের করলাম, এই যে এইভাবে। দেখো, এখানে দেওয়া আছে প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের কত? 20 ভাগের সমান। প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। তাহলে দেখো, আমরা যে ধ্রুবক আর কি, যেটা বের করব ভার্নিয়ার ধ্রুবক, সেটা কত হবে? 1 ভাগ হচ্ছে এই 20, এই যে 20 ভাগ, এটা ভাগ করলে আমরা দেখো এটা পেয়ে যাব। এটা তো সেন্টিমিটারে হলো। এখন এটাকে আরো যদি 10 দিয়ে মানে এটা মিলিমিটার ছিল, 10 দিয়ে ভাগ করলে এটা সেন্টিমিটার চলে যাবে। 0.005 মানে সেন্টিমিটারে নেওয়ার জন্য এটা আমরা করলাম, ঠিক আছে। এইভাবে আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা বের করলাম। এখন যে সূত্রটা ছিল D সমান m প্লাস v ইন্টু VC, তো D সমান এটা। তো D এর মান, এখানে m এর মান বসিয়ে দিলাম, v এর মান বসিয়ে দিলাম, VC এর মান বসিয়ে দিলাম। সবগুলো হিসাব করে 10.00 সেন্টিমিটার হলো এরকম। তো এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে ঘ নম্বর যে প্রশ্নটা দেখো, বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা যাচাই করো। যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্যতা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, এটা দেওয়া আছে 8%। তো উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে, যেমন দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। এই দেখো, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য কোথায় পেয়েছি? এই যে এইটা, এই যে এই দৈর্ঘ্যটাই এখানে আমরা ইউজ করব। হ্যাঁ, ওই যে দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। আর এখানে প্রস্থ পাওয়া গেছে কত? 8 সেন্টিমিটার। ওই 8 সেন্টিমিটার ব্যবহার করেছি। এই যে দৈর্ঘ্যটা পেলাম কিন্তু গ হতে, এরকম লিখে দেব, গ হতে পাই, ঠিক আছে। গ হতে পাই, এইভাবে লিখে দেব। আর এটা হচ্ছে উদ্দীপক থেকে পেলাম। আর দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 5%, তাহলে প্রস্থের আপেক্ষিক ত্রুটিও কিন্তু 5%ই হবে, ঠিক আছে। এখন আমাদের কয়েকটা ধাপে এগুলো বের করতে হবে। মূল ক্ষেত্রফল মানে যেটা পার্সেন্টেজ বাদ দিয়ে, মানে এই যে 5% বাদ দেওয়ার আগে, ঠিক আছে, মানে পরিমাপকৃত যে ক্ষেত্রফল সেটা বের করব। পরিমাপকৃত ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য 10, প্রস্থ হচ্ছে 8, গুণ করলে কত হচ্ছে? 80 সেন্টিমিটার স্কয়ার। এখন সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব, সবচেয়ে কম।
তো দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই 5% কমানো হয়েছে, তাই না? তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল পেয়ে যাব। তো মিনিমাম দৈর্ঘ্য কত পাবো? a মাইনাস 5 অফ a, 5 অফ a। তো 10 মাইনাস এই যে 5% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? এই যে 100 দিয়ে, এই যে এর মান কত? 10। এই যে এখন কাটাকাটি করবে এটা, তাহলে এখানে 0.5 কত হয়? 9.5 হয়। একইভাবে সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব, প্রস্থ বের করব, কত হলো? 7.6। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে 72.2 সেন্টিমিটার স্কয়ার। সর্বাধিক ক্ষেত্রফল কত হবে? সবচেয়ে বেশি ক্ষেত্রফল, ম্যাক্সিমাম ক্ষেত্রফল কত হবে? a যোগ 5% অফ a। তো এর মান বসিয়ে দিলাম এখানে, এই যেটা, তারপরে এখানে হিসাব করে 10.5 হলো। একইভাবে এটা হচ্ছে 8.4 হলো। এখন যদি এটা দুইটা গুণ করে দিই তাহলে সর্বাধিক ক্ষেত্রফল পেয়ে যাবো। সর্বাধিক ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল, ঠিক আছে? এখন চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি বের করার সিস্টেম হচ্ছে, সর্বনিম্ন ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যেটা পরিমাপকৃত থেকে সর্বনিম্নটা বিয়োগ করে দিলাম, তাহলে এই মানটা পেলাম। আর সর্বোচ্চটা থেকে পরিমাপকৃতটা বিয়োগ করলে এই মানটা পাবো। এই দুটার মধ্যে দুইটা তো সমান না, তার যেটা বড় সেই মানটা নিতে হবে, ঠিক আছে? যে মানটা বড়, যেমন 8.2 হচ্ছে বড়, এটা হবে চূড়ান্ত ত্রুটি। এটা তো ছোট, এটা হবে না, বাদ। তাহলে আপেক্ষিক ত্রুটি কত হবে? আপেক্ষিক ত্রুটি হবে এই চূড়ান্ত ত্রুটি যেটা হবে সেটাকে ওই যে একদম পরিমাপকৃত যে ক্ষেত্রফল ছিল, হ্যাঁ 80, এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এত হলো। এইটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা আপেক্ষিক ত্রুটি পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা আপেক্ষিক ত্রুটিটা বের করলাম, সরি শতকরা ত্রুটি বের করলাম। তো এইখানে প্রশ্নে দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে গৃহীত আপেক্ষিক ত্রুটি হচ্ছে 8%। তো এখানে আমাদের হিসাব অনুযায়ী আপেক্ষিক ত্রুটি হয়ে গেছে কত? এই যে 10.25%, যা 8% থেকে বেশি। তার মানে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ 8% এর বেশি হয়ে গেছে। এরপরে 2 নম্বর প্রশ্নটা আনসার করব। সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ডে সমতরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়ে যায়। তো এখানে ক নম্বর প্রশ্ন, ভেক্টর রাশি কাকে বলা হয়? দেখো ভেক্টর রাশি হলো এমন একটি রাশি যার দিক এবং মান উভয় পরিমাপ, মানে উভয়ই আছে, পরিমাপ করা যায়, ঠিক আছে? অর্থাৎ ভেক্টর রাশির মাধ্যমে কোনো পরিমাপের পাশাপাশি তার গতি বা দিক সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপরে প্রশ্ন, ঘড়ির পেন্ডুলামের গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি ব্যাখ্যা, মানে দুই ধরনের গতিরই উদাহরণ আর কি। পর্যাবৃত্ত গতির সংজ্ঞা হচ্ছে এরকম যে এটি এমন একটি গতি যা নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসে, অর্থাৎ গতি নিয়মিত সময় পর পর কি করে? পুনরাবৃত্তি হয়। উদাহরণস্বরূপ ঘড়ির পেন্ডুলামের গতি যা একদিকে চলতে থাকে এবং পরে আবার প্রথম অবস্থানে কি করে? ফিরে আসে। স্পন্দন গতি হচ্ছে এটি হলো এমন একটি গতি যেখানে একটি বস্তু এক দিক থেকে অন্য দিকে চলে এবং তারপর আবার কি করে? আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ পর্যাবৃত্ত গতির একটি বিশেষ ধরন এটা, হ্যাঁ, যেখানে বস্তু দুটি বিপরীত দিকের মধ্যে চলাচল করে। যেমন ঘড়ির যে পেন্ডুলাম এক দিকের পর ফিরে আবার অন্য দিকে চলে আসে, মানে যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে চলে আসে। তাই এটা দুইটা ধরনের গতির উদাহরণ। তারপরে সাব্বিরের মন্দন নির্ণয় করতে হবে। এই যে সাব্বির যেটা দেওয়া আছে উদ্দীপকে তথ্যগুলো, ঠিক আছে, ওইগুলো নিতে হবে আমাদের। যেমন দেখো এখানে শেষ বেগ, যেহেতু থেমে যায় তাহলে শেষ বেগ 0 হয়ে যাবে। আর আদি বেগ সমবেগে বেগ থেকে ধীরে ধীরে থামে আর কি, তো সেটা কত হলো? 12। এখন 20 সেকেন্ড সময় আর কি। তো প্রথম আমরা সূত্র ব্যবহার করব। আমরা জানি a সমান আছে v মাইনাস u ভাগ t, ঠিক আছে? তো আদি বেগ তো এখানে মানে শেষ বেগ তো 0, থেমে গেছে। আর এখানে কত হবে? u হচ্ছে 12 আর সময় কত? 20। এখানে এটাকে হিসাব করলে কত হচ্ছে? মাইনাস 0.6 এত। তো এটা হচ্ছে কি? মন্দন। আমাদের বের করতে বলছে না মন্দন নির্ণয় করতে, তাহলে মন্দন হবে এত। আর মন্দন হবে কত? দেখো যদি বলে মন্দন কত, মন্দন হবে 0.6, এটা কিন্তু মন্দন হবে না। মন্দন যখন বলবে তখন কত হবে? 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এটা হচ্ছে মন্দন। যদি বলতো মন্দনের মান কত, তাও কিন্তু এটা হতো। কেন মন্দন? এখানে তো মাইনাস আসে, কিন্তু মাইনাসের এখানে মাইনাস কেন দেব না? কারণ কি? মন্দন মানেই হচ্ছে মাইনাস, ঋণাত্মক। আবার আমি যদি এখানে ঋণাত্মক দিয়ে দিই তাহলে এটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ত্বরণ যদি বলি তাহলে মাইনাসটা দেওয়া লাগবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে প্রশ্ন দেখো, এই যে এখানে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি গাণিতিকভাবে এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তো এখন দেখো এখানে
প্রশ্নে যে দেওয়া আছে মোট দূরত্ব দেওয়া আছে 18 মিটার, মানে 1.8 কিলোমিটার, তার মানে 1800 মিটার। এটাকে 1000 দ্বারা কি করেছি, গুণ করেছি। তো প্রথম 30 সেকেন্ডে সমতরণে চলে কি করছে, 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করেছে। তারপরে 1.5 কিলোমিটার সমবেগে চলে, তারপরে শেষ 20 সেকেন্ডে সমমন্দনে চলে একদম লাস্টে। এখানে প্রথম 30 সেকেন্ডে সমতরণে চললে তাহলে ত্বরণটা কত হবে, প্রথমে একদম প্রথমে, ঠিক আছে। তো প্রথমে ত্বরণের সূত্র কি, এ সমান হচ্ছে v - u ভাগ হচ্ছে t। তো এখানে দেখো প্রথমে সমতরণে চলছে, তো ত্বরণে চলে লাস্টে তার বেগ হয়েছে কত, এই দেখো বেগ হয়েছে 12, এই যে এখানে 12। তাহলে আদি বেগ তো শূন্য ছিল, আদি বেগ শূন্য, তার মানে এখানে ভির মান বসালাম 12 মাইনাস কত 0, আর এখানে সময় কত, এই দেখো তখন হচ্ছে 30 সেকেন্ড সময় লাগছে, এই যে 30 সেকেন্ড, ওই যে 30 সেকেন্ড দিতাম। তাহলে প্রথমে ত্বরণ হয়েছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা যেটা জানি, ut প্লাস হাফ at স্কয়ার। তো যেহেতু আদি বেগ শূন্য, তার মানে এই ইউটির মানও শূন্য হয়ে যাচ্ছে, এই যে এই পুরোটার মান কি হবে, শূন্য হয়ে গেল। এখানে যে হাফ আর এর মান বসা দিলাম 0.4, এই যে 0.4, আর টির মান কত 30 এর স্কয়ার, তাহলে টোটাল কত হচ্ছে 160 মিটার, 80 মিটার। এরপরে দ্বিতীয় ধাপে আমরা এটা সমবেগে চলে এবং সেই বেগটা কত 12 মিটার পার সেকেন্ড। এই 12 মিটার পার সেকেন্ডে সে কত সময় ধরে চলে, হ্যাঁ পরবর্তী 1.5 কিলোমিটার সে সমবেগে চলে, তার মানে এই পুরাটাই সময়। এখন সময় লাগছে কত, এই সময় লাগছে হচ্ছে, আমরা যদি টি সমান কত, টি সমান s/v, তো এখানে আমরা বের করলাম 125 সেন্টিমিটার সেকেন্ড হলো। তাহলে পরবর্তী যে 20 সেকেন্ডের সমমন্দনে চলছে, তাই না, তো সমমন্দনে চললে এই যে মন্দনটা কত, 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমরা দূরত্ব কত হবে, এই যে এখানে আমরা সময়টা বের করছি, এই সময়টা আমাদের লাগতেছে না, আসলে আমাদের মানটা লাগবে। হ্যাঁ, এখানে তো দেওয়াই আছে 1.5 কিলোমিটার বা হচ্ছে 1500 কিলোমিটার আর কি, এটাই লাগবে আর কি। তারপর এখানে দূরত্ব নির্ণয় করব, এই যে ut প্লাস হাফ at স্কয়ার ওইখানে। তো এখানে বলতে আদি বেগ এর আগে কত ছিল, 12, তারপরে তো শূন্য হয়ে যায় একদম। সময় কত, এখানে 20, এখানে যে হাফ, আর এর মান কত, এটা এই যে এটাই হচ্ছে এর মান, আর টির মান কত, এই যে 20, ঠিক আছে। এটা পুরোটা হিসাব করব, 120 মিটার হলো। এখন মোট দূরত্ব কত হবে, প্রথমে ছিল 180, তারপর 1500 মিটার, তারপর হচ্ছে 120 মিটার, টোটাল হচ্ছে 1800 মিটার। তার মানে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছে, কারণ মোট দূরত্ব হচ্ছে 1800 মিটার, যা বিদ্যালয়ের দূরত্বের সমান হয়ে গিয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, 2.5 কিলোওয়াট একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল, বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো আর কি। এইখানে আমাদের যে প্রশ্ন করা হয়েছে এগুলোর উত্তর দিব আমরা এখন। তো এইখানে প্রথম যে প্রশ্নটা দেখো, মৌলিক বল কাকে বলে। তো মৌলিক বল হচ্ছে যেসব বল মূল বা স্বাধীন, অর্থাৎ যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন নয়, বরং অন্য সকল বল বা অন্য কোনো বল, ঠিক আছে, কোনো না কোনো রূপের প্রকাশ ঘটায়, মানে বরং অন্য কোনো বলের কোনো না কোনো প্রকাশ ঘটায়, তাদের মৌলিক বল বলা হয়। তারপরে খ নম্বর প্রশ্ন, কর্মদক্ষ মাটিতে হাঁটা কষ্টকর কেন? কারণ কাদা মাটির উপর হাঁটলে পা ভিতরে ঢুকে যায়, কারণ এটি আমাদের দেহ কর্তৃক প্রদত্ত বলের বিপরীত ও সমান বল প্রদান করতে পারে না। মানে এখানে নিউটনের তৃতীয় সূত্র যেটা আমরা জানি, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এখানে আসলে ওইরকম প্রতিক্রিয়া বল এরা দেখায় না, এজন্য কষ্ট হয়। কাদা মাটির উপরে হাঁটলে পা ভিতরে কি করে ঢুকে যায়, কারণ এটি আমাদের দেহ কর্তৃক প্রদত্ত বলের বিপরীত ও সমান বল প্রদান করতে পারে না, এজন্যই হাঁটতে কষ্ট হয়। এরপরে প্রশ্ন দেখো, গ নম্বর, মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। তো মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করার জন্য উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই তথ্যগুলো আমাদের লাগবে। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে মোটরের ক্ষমতা, টোটাল ক্ষমতা কত দেওয়া আছে 2.5, এই যে 2.5 কিলোওয়াট, এই যে 2.5 কিলোওয়াট। এটাকে 1000 দ্বারা গুণ করলাম, 2500 ওয়াট হয়ে গেল। বস্তুটির ভর কত হবে, বস্তুটির ভর হবে 12 কেজি। এই যে 12 কেজি দেওয়া আছে না উদ্দীপকে, দেখো এই যে 12 কেজি। আবার উচ্চতা দেওয়া আছে 20 মিটার, এই যে 20 মিটার দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখানে যাইতে তুলে নিয়ে বস্তুটিকে মুক্তভাবে পড়ছিল, আচ্ছা এটা দেওয়া আছে। তো এইখানে প্রশ্নে কিন্তু একটা জিনিস মিসিং রয়েছে, ঠিক আছে, তা হচ্ছে সময়। দেখো সময় না দিলে কিন্তু আমরা এটা কখনোই করতে পারবোই না। হ্যাঁ, তার জন্য আমি সময় ধরে নিয়েছি
10 সেকেন্ড ধরে নিলাম, এটা ধরি, ঠিক আছে, ধরে নিয়েছি। এখন তোমরা যদি 10 সেকেন্ড না ধরে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 100 সেকেন্ড 500 সেকেন্ড যা ইচ্ছা তাই ধরবা, কোনো সমস্যা নেই। তো 10 এর ভিতরে ধরবা, এত বেশি ধরা দরকার নেই, ঠিক আছে। তো এটাই ধরবা, 20 মিটারে অতটুকু উপরে উঠতে তার বেশি সময় দরকার নেই, ঠিক আছে। তো 20 মিটার 10 সেকেন্ড ধরে নিলাম, অথবা আরো কম ধরতে পারো, ঠিক আছে। এবং অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে মুখস্থ। এখন মোটর থেকে সরবরাহকৃত শক্তি কত হবে, মানে মোটর থেকে আমরা কতটুকু শক্তি পাবো, শক্তি সমান হচ্ছে পিটি। তো পির মান তো দেওয়া আছে, আর টির মান তো ধরে নিয়েছি 10, গুণ করলাম, এত জুল হলো। আবার বস্তুতে সম্পূর্ণ কাজ মানে লাভজনক শক্তি, মানে ওই বস্তু ওই যে 8 মিটার উচ্চতায় উঠাতে কতটুকু কাজ করবে, ঠিক আছে, বা বিভব শক্তি কত হবে, mgh, m এর মান, g এর মান, h এর মান বসিয়ে দিলাম, টোটাল এত জুল হলো, ঠিক আছে। এখন আমরা কর্মদক্ষতা নির্ণয় করব। তো কর্মদক্ষতার সমান হচ্ছে লাভজনক শক্তি ভাগ হচ্ছে সরবরাহকৃত শক্তি ইনটু হচ্ছে 100। তো এটা দিলাম আমরা, কত হচ্ছে 9.41 হলো, কত হলো 9.41, ঠিক আছে। এরকম তুমি যদি সময় আলাদা ধরো তাহলে আলাদা মান আসবে, বুঝছো না। আমরা সময় যেটা ধরেছি 10 সেকেন্ড, তাতে আমাদের 9.41% আসলো কর্মদক্ষতা। তুমি যদি 1 সেকেন্ড ধরো তাহলে আবার কর্মদক্ষতা আলাদা হবে, ঠিক আছে। 2 সেকেন্ড ধরলে কর্মদক্ষতা আলাদা হবে, এইরকম। এটা তোমাদের সময় যতটুকু ধরবা তার উপর ডিপেন্ড করবে। তারপরে মুক্তভাবে পরন্তব্য অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে সেটা বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমাদের যেটা করব, বস্তুর ভর হচ্ছে m, সর্বোচ্চ উচ্চতা 20 মিটার, আদিবেগ হচ্ছে 0, মানে উপর থেকে পড়তেছে তা আদিবেগ। x উচ্চতায় ধরে নিছে, x উচ্চতা মানে ভূমি থেকে x উচ্চতায়, উচ্চতা যেখানে বিভব শক্তি সমান 1/4 ইনটু গতিশক্তি। এখন বিভব শক্তির সূত্র কি, v সমান mgx। তো গতিশক্তি কত হবে, দেখো আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। তো h মানে কি, একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, তাই না। তো এখান থেকে এটুক যদি x হয়, আর তাহলে উপর এতটুক কত হবে, টোটাল ধরে নিলাম হচ্ছে h, এই মানটা কত হবে h মাইনাস x, ঠিক আছে। এই যে h মাইনাস x, তো h এর মান বসিয়ে দিলাম, x এর মান বসিয়ে দিলাম, ঠিক আছে। তো v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g, এখানে এইটার মান বসিয়ে দিলাম, এটার মান বসিয়ে দিলাম, টোটাল কত হলো 2g, এটা হলো। এখন আমরা গতিশক্তির যে সূত্র জানি, t সমান কত, হাফ m v স্কয়ার। তো এখানে দেখো হাফ m v স্কয়ারের মান তো এই পুরোটা, এই 2 কাটা গেল, তাহলে এখানে mg ইনটু 20 মাইনাস x হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এখানে যেটা জানলাম যে বিভব শক্তি হবে গতিশক্তির কত 1/4 গুণ, তো 1/4 দিয়ে দিলাম গুণ। এখন দুই পাশ থেকে m থেকে mm কাটা আর gg কাটা, এখানে x সমান 1/4 ইনটু 20 মাইনাস x হয়ে গেল। এখন এই যে নিচে 4 আছে, এই 4টা এই x এর সাথে গুণ করে দেব, তাহলে 4x হয়ে গেল, আর এখানে 20 মাইনাস x, আর এই যে মাইনাস x টাকে আমরা ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে 4 এর সাথে আর এটা অ্যাড হয়ে গেল, 5x সমান কত 20। এখন এই x সমান কত হবে, এই যেহেতু গুণ আছে তা ভাগ হয়ে গেল, 20 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে। তার মানে ভূমি হতে 4 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি হবে 1/4 হবে। পরে 4 নম্বর প্রশ্ন চলে যায়। 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে যেটা দেওয়া আছে, প্রথম প্রশ্ন করা হচ্ছে যে বাষ্পায়ন কাকে বলা হয়। যে কোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলা হয়। পরে বরফ গলে পানি হওয়ার সময় তাপ দেওয়া সত্ত্বেও তাপমাত্রা বাড়ে না কেন? কারণ বরফ থেকে পানি হতে গেলে বরফের অণুগুলোর মধ্যে থাকা বন্ধন ভাঙতে হবে, যাতে তারা কঠিন থেকে তরলে রূপান্তরিত হতে পারে। এই বন্ধন ভাঙার জন্য তাপ লাগে, কিন্তু এই তাপ তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহৃত হয় না, বরং অবস্থা পরিবর্তন অর্থাৎ গলনে ব্যয় হয়ে যায়। এই তাপকে আমরা গলন তাপ বা লিটেন্ট হিট অফ ফিশন বলে থাকি, ঠিক আছে, সুপ্ত তাপ বলে থাকি যেটাকে বাংলায়। হ্যাঁ, তাহলে এটা প্রশ্ন উত্তরটা আমরা এইভাবে দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপর গ নাম্বার প্রশ্ন দেখো, পাত্রের তলায় পানির চাপ নির্ণয় করতে হবে। পাত্রের একদম নিচে চাপ কত হবে? এখন এখানে যেগুলো দেওয়া আছে, পানির গভীরতা দেওয়া আছে h সমান হচ্ছে 5 মিটার, এটা দেওয়া আছে কোথায়, এই দেখো, এই যে দেওয়া আছে 5 মিটার, এই যে এটা। তারপরে পানির ঘনত্ব রো হচ্ছে 1000, এটা দেওয়া থাকুক বা না থাকুক মুখস্থ করে দেবো, ঠিক আছে, এটা মুখস্থ। আর যদি উদ্দীপকে দেওয়া থাকে তো সেটা যেমন দেখো এখানে দেওয়া নেই, ঠিক আছে, দেওয়া নেই। তারপরে আছে অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8। এখন আমরা তো
গভীরতায় এইচ গভীরতায় পি সমান কত জানি, পি সমান হচ্ছে রো জি এইচ। রো হচ্ছে ঘনত্ব, ঘনত্ব হচ্ছে 1000, জির মান 9.8 আর এইচ এর মান 5, টোটাল গুণ করে দিলাম, এত প্যাসকেল হলো। এটাকে যদি আমরা কিলো প্যাসকেলে নিতে চাই তো 1000 দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করে কিলো প্যাসকেলে নেওয়া হলো। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে লোহার তাপমাত্রা কত হতে হবে? গাণিতিক বিশ্লেষণ করো গাণিতিক ভাবে। এখন লোহার যেগুলো দেওয়া আছে, লোহার ভর 8 কেজি দেওয়া আছে, পানির ভর দেওয়া আছে 10 কেজি, ঠিক আছে। দেখো লোহার ভর দেওয়া আছে কত, এই যে 8 কেজি ভরের একটি লোহার টুকরোকে 10 কেজি পানিতে, তার মানে পানির ভর 10 কেজি, লোহার ভর আছে 8 কেজি। তারপরে লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে এত কেজি, মানে এইটাই যে দেওয়া আছে দেখো জুল, জুল পার কেজি পার কেলভিন। এটা আবার দেওয়া আছে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা আমরা লিখলাম। তো পানির তাপমাত্রা বৃদ্ধি করব কত, 2 ডিগ্রি সেলসিয়াস, মানে চূড়ান্ত তাপমাত্রা কত হবে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। চূড়ান্ত তাপমাত্রা কত হবে, এই যে দেওয়া আছে 25 ডিগ্রি, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখন দেখো ধরি লোহার প্রাথমিক তাপমাত্রা ছিল কত, টি, ঠিক আছে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হলে লোহার তাপমাত্রা কত হতে হবে, এটা আর কি। তো এখানে লোহা তো তাপ হারাবে, যেহেতু লোহার তাপ বেশি তো ও হারাবে, আর যে যতটুকু তাপ হারাবে সেটা এবার মানে পানি সেটা আবার কি করবে, গ্রহণ করবে, ঠিক আছে। লোহার বর্জিত তাপ আর পানির অর্জিত তাপ বা হচ্ছে গৃহীত তাপ যেটাই বলি। তো সূত্র হচ্ছে এমএস ডেল্টা থিটা, লোহার ভর ইন্টু লোহার হচ্ছে ঘন আপেক্ষিক তাপ ইন্টু হচ্ছে তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে। চূড়ান্ত তাপমাত্রা একদম প্রাথমিক তাপমাত্রা ছিল টি, সেখান থেকে এই মানটা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ছিল আর এটা হচ্ছে চূড়ান্ত আর কি। আর এটা লোহার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে কি হবে, এম এস ডেল্টা টি। ডেল্টা টির মান এখানে কত হবে, পানির তাপমাত্রা 2 ডিগ্রি বাড়বে, এজন্য এখানে 2 দেওয়া হলো। এরপর আমরা এখানে সবকিছুর মান বসিয়ে দিলাম, মানে এম এর মান, সি এর মান, ঠিক আছে, সবকিছুর মান বসিয়ে এখানে হিসাব করব। এখন সমাধান করব এটাকে। এই যে 8 আর 450 টাকে গুণ করলে হচ্ছে 3600, আর এইখানে এই পুরো মানগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে এই মানটা আসে, ঠিক আছে। এরপরে এইটা রাখলাম এখানে, আর এদের সাথে গুণ আছে তাই নিচে ভাগ করে দিলাম, ভাগ করলে কত হয় 23.33 হলো। এরপরে এই যে টিটাকে এখানে রেখে এই যে 25টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, 25টাকে, তো এত কত হলো। এই মানটা কিন্তু আমরা কেলভিনে করি নাই, এটা ডিগ্রি সেলসিয়াসে করেছি, তাহলে এত হলো। যদি কেলভিনে নিতে চাও তাহলে একে 273 সাথে যোগ করে দেবা, তাহলে এই মানটা আসবে, ওটা সে কেলভিনে হবে। আমরা যেটা করেছি সেলসিয়াসে করেছি, তো সেম সেলসিয়াসে এত হলো, কেলভিনে অত হবে, কোনো সমস্যা নেই। এরপরে 5 নম্বর প্রশ্ন, অমি একটি পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে যায়। ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ ছিল যথাক্রমে এত, এবং মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 1.6 মিটার। তো এখানে প্রথম প্রশ্ন ক নম্বর, ঠিক আছে। নম্বর হচ্ছে শব্দ দূষণ কাকে বলা হয়? যখন কোনো পরিবেশে মানুষের স্বাভাবিক কাজকর্ম, ঘুম, কথা বলা বা মনোযোগের ব্যাঘাত ঘটায়, এমন মাত্রায় অপ্রয়োজনীয় এবং বিরক্তিকর শব্দ সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? শব্দ দূষণ বলা হয়। তারপরে শব্দের তীব্রতা 50 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? শব্দের তীব্রতা অর্থ হলো একক সময়ের মধ্যে একক পৃষ্ঠতলে শব্দ কতটুকু শক্তি বহন করবে তা। যখন বলা হয় শব্দের তীব্রতা হচ্ছে 50 ওয়াট পার মিটার স্কয়ার, তখন বোঝায় প্রতি 1 বর্গ মিটার পৃষ্ঠতলে প্রতি সেকেন্ডে 50 জুল শক্তি করে পরিমাণ শব্দ শক্তি পড়ছে আর কি। অর্থাৎ শব্দ তরঙ্গ প্রতিটি 1 মিটার স্কয়ার জায়গায় প্রতি সেকেন্ডে 50 ওয়াট শক্তি সরবরাহ করে, এটা হচ্ছে কথা। এরপরে গ নম্বর প্রশ্ন দেখো, এখানে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের দুটা জিনিস এখান থেকে লাগবে, সেটা হচ্ছে কি, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য লাগবে, আর এই যে বেগ আছে দুটা, এই দুটা বেগ লাগবে। হ্যাঁ, এইভাবে লিখলাম আর কি। দেওয়া আছে বাতাসের শব্দের বেগ, এটা দেওয়া আছে, পানিতে শব্দের বেগ দেওয়া আছে, আর দুটার মধ্যে পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে, এই পার্থক্যটা দেওয়া আছে। তো আমরা জানি এ দেখো ভি এ সমান কত, এফ ল্যামডা এ, আর ভি ডব্লিউ সমান কত, এফ ল্যামডা টু। দুটার পার্থক্য করলাম। হ্যাঁ, পার্থক্য করলে এত হলো। যার যে মাধ্যমে শব্দের বেগ কম তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে। এই জন্য তোমার ল্যামডা এ থেকে ল্যামডা ডব্লিউ বিয়োগ করা হলো। এখন আমরা যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে কত হচ্ছে, এখানে ভি ডব্লিউ বাই ভি এ, আর এখানে এটা হচ্ছে। তারপরে এখানে যেটা আমরা করব দেখো,
মান বসিয়ে দিলাম, এখানে VW এর মান বসিয়ে দিলাম আর নিচে আছে V এর মান বসিয়ে দিলাম। আর এই পাশে VW টাকে ল্যামডা W বসালাম আর এই যে V ল্যামডা A। তো দেখো ল্যামডা A মানে কত, এখানে এটার সাথে এটা যোগ হয়ে যাবে না, ল্যামডা W, আর এইটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, সরি, তো এটা বিয়োগ হয়ে গেল, তাই না, বিয়োগ হলো। আচ্ছা, এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ল্যামডা মান বের করা, এখান থেকে ল্যামডা W এর মান বের করা। তো ভাগ করলাম, ভাগফল এত হলো, ঠিক আছে। এরপরে যেটা করব, এটার সাথে এটা আর গুণ করে দিলাম, আর গুণ, এই যে আর গুণ করে দিলাম, আর গুণ করলে এই যে এই লাইনটা পাবো, এই যে লাইনটা। তারপর এটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো। দেখো এটা 4.35 ল্যামডা মাইনাস হচ্ছে এই যে 1.6 এর সাথে এই মানটা গুণ করে দিলাম, 6.96 আসলো, আর এই পাশে ল্যামডা W আসলো, ঠিক আছে, এটা আসলো আর কি। তো এখন কি করব, এই যে এটাকে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, আর এই যে ল্যামডাটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাই মাইনাস হয়ে গেল। এখন এই যে এইটা থেকে যদি আমরা 1 বিয়োগ করি, একটা ল্যামডা না বিয়োগ করলে 3.35 থাকে, সমান এত হয়। এখন ল্যামডা সমান কত হবে, এখানে গুণ আছে তাই এই মানটা ভাগ হয়ে যাবে, কত, 2.07 মিটার হয়ে গেল। তো এখানে পানিতে আমাদের তো বের করা বলছে যে পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে, তো আমরা পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করলাম। পরের প্রশ্নটা হচ্ছে, অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো ধরে নিই যে অমি আর কি, অমি, হ্যাঁ, অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ এত বেগে যাচ্ছে, অমি একজনের নাম, ঠিক আছে, যাচ্ছে। দেওয়া আছে ভির মান এত, আর সময় দেওয়া আছে 0.1 সেকেন্ড, তাই না। এই যে আচ্ছা, সময়টা দেওয়া নাই, কিন্তু কেন ধরলাম 0.1 সেকেন্ড, কারণ প্রতিধ্বনি যদি শুনতে হয় তাহলে সর্বনিম্ন সময় 0.1 সেকেন্ড লাগবে, এর চেয়ে কম হলে আর শোনা যাবে না। দূরত্ব হচ্ছে 18 মিটার, ঠিক আছে, 18 মিটার। এখন ওই 18 সাথে আমরা যদি 18 থেকে তার যে দূরত্বটা এটা বিয়োগ করে দিয়ে, ঠিক আছে, তো বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে, আচ্ছা দেখো একটা জিনিস মনে করো, এটা আছে পাহাড় মনে করো, আর এটা ছিল অমি ছিল এখানে, এখান থেকে এটুকু হচ্ছে 18 মিটার, কত, এখান থেকে এটুকু হচ্ছে 18 মিটার, হ্যাঁ, এই যে 18 মিটার। এখন অমি তো এখানে থাকবে না, এখান থেকে দৌড়ায় এতটুকু আসতেছে এটাই, তো অমি আসলো এখান থেকে এটুকু, মনে করো V ড্যাশ T ড্যাশ। তো ওই সময় শব্দটা এইখানে দূরত্ব কত থাকবে, টোটাল দূরত্ব কত থাকবে, এটা থাকবে হচ্ছে টোটাল হচ্ছে 18 থেকে এই যে V ড্যাশ T ড্যাশ এটা বিয়োগ করে দিলাম, তাই না, তাহলে এই পরবর্তী যে দূরত্বটা ওটা থাকবে, ঠিক আছে না। এখন শব্দ তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করতেছে, তাই না, দূরত্ব হচ্ছে কত, এই যে 18, এই 18 সাথে এই যে মানটা যোগ করে দেব, ঠিক আছে। এদিকে যে আবার এদিকে আসতেছে শব্দ আসবে, এই শব্দ যাবে হচ্ছে প্রথমে 18 মিটার, এটা যাবে, যে এটা আবার ব্যাক করবে, ব্যাক করে এখানে আসলো মনে করো, তার জন্য শব্দ যাবে হচ্ছে 18 যোগ 18 মাইনাস এই যে V ড্যাশ T ড্যাশ সমান হচ্ছে V ইন্টু T। এই V কত, V তো শব্দের বেগ, এটা দিয়ে দিলাম, শব্দের বেগ না, যেহেতু শব্দর এখানে আমরা যেটা উল্লেখ করেছি সেটা কিন্তু শব্দ সম্পর্কে উল্লেখ করেছে, তাই এটা হচ্ছে শব্দের বেগ। তো এখানে মানগুলো বসিয়ে দিলাম, এটা হচ্ছে 18, আর এই যে এটা V ড্যাশ এটা আছে ওই অমির বেগ আর কি, অমির বেগ বের করব, আর এই মানটা আছে শব্দের বেগ মান, হিসাব করলাম এটা কত হবে 34, আর এই পাশে কত হচ্ছে, এখানে আছে 18, 18 সাথে এই 18 যোগ করলে হচ্ছে 36 হয়, আর এই 18 সাথে যদি আমরা 18 না 0.1 এই যে V ড্যাশ ছিল এটা এখানে বসিয়ে দিলাম, এইটা এখানে রাখলাম, আর এই যে 36টাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে -2 আসে, দুই পাশ থেকে মাইনাসের মাইনাসে কাটা যায়, তাহলে V ড্যাশ সমান কত, 2/0.1। তো 2/0.1 মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অমি সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পারবে। পরে দেখো, পরে 6 নম্বর প্রশ্ন দেখো, এই যে এটা হচ্ছে উদ্দীপক। এখন এখান থেকে ক নম্বর প্রশ্ন, যে বিবর্ধন কাকে বলা হয়। বিবর্ধন কোন দর্পণ বা লেন্সে গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। বিবর্ধন দ্বারা প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকার কতটুকু বড় বা ছোট তা নির্ণয় করা যায়। এরপরে খ নম্বর প্রশ্ন, ক্রান্তি কোণকে আপতন কোণ বলা যায়, ব্যাখ্যা করো। তো ক্রান্তি কোণ হলো আপতিত রশ্মি ও আপতন পৃষ্ঠের উপর আনুভূমিকভাবে অঙ্কিত লম্ব রেখার মধ্যকার কোণ, তাই একে আপতন কোণ বলা যায়, কারণ এটি আসলে রশ্মির আপতনের সাথে সম্পর্কিত। আচ্ছা দেখো, ক্রান্তি কোণ কাকে বলে তোমাদেরকে একটু জিনিসটা বোঝায়। হ্যাঁ, যখন আলো
এরকম ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, ঠিক আছে। প্রতিসরণ যখন হয় তখন আলোটা তো সোজাসুজি এরকম ভাবে চলে যাওয়ার কথা যেভাবে, কিন্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে এটা বিবর্তন থেকে এরকম দূরে সরে যায়। তো এইটা হচ্ছে আপাতন কোণ। এই যেটা, তো আপাতন কোণ যদি আরেকটু বড় করা হয় তখন এটা আরো নিচের দিকে যাবে। এটাকে যদি আমি আরো বড় করতে করতে এমন একটা পর্যায়ে আসি যখন এটা এই এই মানে প্রতিসরিত যে রশ্মিটা এই বিভেদতল বরাবর চলে যাবে, তখন এই পাশে কত ডিগ্রি কোণ হবে? দেখো 90 ডিগ্রি কোণ হবে। তো এই পাশে যে কোণটা, এটাকে তো অলওয়েজ আপতন কোণ বলে। এই যেটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ, ঠিক আছে, এটা হচ্ছে আপতন কোণ। কিন্তু এটা তখন যখন এই আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণের কোণের মান 90 ডিগ্রি হয়ে যায়, তখন এটাকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। তাহলে বুঝতেই পারতেছো এটা তো অবশ্যই আপতন কোণ, কিন্তু এর একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ক্রান্তি কোণ। সকল ক্রান্তি কোণই আপতন কোণ, কিন্তু সকল আপতন কোণ ক্রান্তি কোণ না। একটা এই ক্রান্তি কোণ বিশেষ ধরনের আপতন কোণ, এর আরেকটা নাম হচ্ছে সংকট কোণ, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এরপরে 1 নং চিত্রের ভিন্ন মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, 1 নং চিত্রে যেটা, এই যেটা 1 নং চিত্র, এটা ভিন্ন মাধ্যম, বায়ু মাধ্যম আছে এবং ভিন্ন মাধ্যম রয়েছে আরেকটা। তো ওই বায়ু মাধ্যমে এখানে আপতন কোণের মান আছে 45 ডিগ্রি, আর এখানে আছে 30 ডিগ্রি হচ্ছে কি তোমার প্রতিসরণ কোণ। তাহলে আমাদের এই ভিন্ন মাধ্যমে কি বের করতে হবে? প্রতিসরণাঙ্ক বের করতে হবে। প্রতিসরণাঙ্কের যে সূত্র দেখো, আমরা জানি এটা সমান sin i বাই sin r। তো এখানে i এর মান দেওয়া আছে 45 আর r এর মান আছে 30। তো i সমান কত? sin i বাই sin কত r। তো এখানে যদি আমরা মানটা বসাই, দেখো এই যে sin 45 ডিগ্রি, দেখো sin 45 ডিগ্রি মান কত? 45 ডিগ্রি মান হচ্ছে 2/, দেখো এরকম আসছে 2/2 এরকম আসছে না, এটাকে আমরা 1/√2 লিখতে পারি। কেন? কারণ দেখো √2 ভাগ এই 2 কে √2 * √2 লিখতে পারি, এটা কাটা, তাহলে 1/√2 থাকলো, ঠিক আছে, এই যে ভাবে। আচ্ছা, তো এত মান আসে। আর এই নিচে আছে sin 30 ডিগ্রি, দেখো sin কত? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত? হাফ, ঠিক আছে, এই যে হাফ বসিয়ে দিলাম। এটা কাটাকাটি করলে কত হয়? ওই যে 1/√2 হয় গুণ 2/1 হয়, এটা কাটা, আচ্ছা কাটা যায় না, হ্যাঁ কাটাকাটি করলে একটা উপরে √2 নিচে হচ্ছে এটা লেখা যায় √2 * √2, কাটাকাটি করে একটা √2 থাকে, ওটার মান হচ্ছে এই যে এটা। তোমরা এত কিছু না করে সরাসরি ক্যালকুলেটর দিয়ে এইভাবে করতে পারো। দেখো এই উপরে আছে sin কত? sin 45 ডিগ্রি, এই যে sin 45 ডিগ্রি, 45 ডিগ্রি। নিচে কত? sin কত? 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। এর মান কত? সরি, উপরে রয়েছে sin 45 ডিগ্রি, এই যে 45 ব্র্যাকেট দিতে হবে। নিচে আছে কত? sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ, সমান এই যে √2 চলে আসে, এটাকে ভাঙলে এত আসে, মানে ভিন্ন মাধ্যমে প্রতিসরণাঙ্ক এত। তোমরা যদি কষ্ট হয় এত করতে, তোমরা সরাসরি ক্যালকুলেটর চেপে দিবা, মান চলে আসবে। তারপরে প্রশ্ন 2 নং চিত্রে বস্তুটিকে দর্পণের দিকে কমপক্ষে কতটুকু এগিয়ে আনলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব। এখন উদ্দীপকে দেখো 2 নং চিত্র আছে, এটা এই যে পি থেকে শুরু করে এই দর্পণের এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে লক্ষ্যবস্তু সম্পর্কে কত? 6 সেন্টিমিটার, ঠিক আছে। লক্ষ্যবস্তু দ্বিগুণ দূরত্ব দর্পণের সামনে বিম্ব গঠিত হয়। আচ্ছা, তার মানে এখানে দ্বিগুণ দূরত্ব, তার মানে এখানে 6 হলে এখানে হবে 12। এখন আমরা, কারণ বাস্তব বিম্ব কি হয়েছে? বস্তুর দ্বিগুণ দূরত্বে গঠিত হয়েছে, এই জন্য। তো আমরা যে সূত্র জানি দর্পণে 1/f = 1/v + 1/u। তো আমরা এখান থেকে এই সূত্র থেকে আমরা এই মান বসিয়ে দিলাম। এখন আমরা f এর মানটা বের করলাম, মানে ফোকাস দূরত্ব বের করলাম, ঠিক আছে। এখন অবাস্তব প্রতিবিম্ব পাওয়ার শর্ত হচ্ছে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় যদি বস্তুটিকে ফোকাসের ভিতরে রাখা হয়। ফোকাস মানে কি? দেখো মেরু, এই যে এপি বিন্দুটা হচ্ছে মেরু আর এফটা হচ্ছে প্রধান ফোকাস, এর মাঝে এইখানে যে কোনো জায়গায় যদি আমরা রাখি, মানে এই দুই জায়গার ভিতরে, তাহলে অবতল দর্পণে কি পাওয়া যাবে? অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। তো যেহেতু অবাস্তব প্রতিবিম্ব, তার মানে শর্ত হচ্ছে ইউ এর মান অবশ্যই এফ এর চেয়ে ছোট হবে, তার মানে ইউ এর চেয়ে এফ এর মানটা বড় হবে, অর্থাৎ 4 সেন্টিমিটার চেয়ে কি হবে? 4 সেন্টিমিটার চেয়ে ইউ এর মান ছোট হতে হবে, ঠিক আছে, এই যেরকম। তো বর্তমান দূরত্ব দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার, তাই না? এই যে দেখো বর্তমান হচ্ছে 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কমপক্ষে কতটুকু এগিয়ে আনতে হবে? তো কমপক্ষে দেখো 4 সেন্টিমিটার তো আনতেই হবে, তাই না? 6 থেকে 4 বিয়োগ, মানে 4 সেন্টিমিটার ভিতরে আনতে হবে, ঠিক আছে, তার মানে 2 সেন্টিমিটার।
কমপক্ষে 2 সেন্টিমিটার ভিতরে আনতে হবে, এর চেয়ে বেশি আনলেও অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো, এই যে 7 নম্বর প্রশ্ন একটা কি দেওয়া আছে, স্থির তড়িতের অধ্যায় থেকে দেওয়া, আবার চলতড়িতের অধ্যায় থেকে দেওয়া। এখন প্রথম প্রশ্ন ক নম্বর দেখো, ধারক কাকে বলা হয়? ধারক যে পদ্ধতির সাহায্যে কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে ধারক বলা হয়। মূলত ধারক দিয়ে চার্জ জমা রাখা যায়, তাই এই পদ্ধতির সাহায্যে চার্জ সংরক্ষণ করা যায় তাকে ধারক বলা হয়। অথবা আরো অন্যান্য কথা বলতে পারো, যে প্রক্রিয়ার মাধ্যমে অথবা কাছাকাছি স্থাপিত দুটি ইসের ভিতরে অন্তরক পদার্থ রেখে চার্জ জমে রাখার যে যান্ত্রিক কৌশল, এটাকে বলা হয় ধারক। ঠিক আছে, আরো যেভাবে বলতে পারো ইচ্ছা। তাপমাত্রা, পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি পেলে এর পরিবাহকত্ব হ্রাস পায় কেন? দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা হ্রাস পায়। এর কারণ হলো তাপমাত্রা বৃদ্ধি করলে অণু পরমাণুগুলো কি করে, আয়নগুলোর কম্পন বৃদ্ধি পায়, যা মুক্ত ইলেকট্রনের বিচরণে বাধা দেয়, ফলে এই পরিবাহী তড়িৎ পরিবাহিতা কি করে, হ্রাস পায়। এখন এখানে বলছে গ নম্বর বলছে যে 1 নং চিত্রে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। এখানে Q1 এর মান দেওয়া আছে, Q2 এর মান দেওয়া আছে, আর দূরত্ব দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব। এখন কুলম্বের যে সূত্র, এই সূত্রটা K সমান, এটা আমাদের মুখস্থ করতে হবে। তো গাণিতিক যে হিসাব, আমরা যে সূত্র জানি Q1 Q2, মানে এখানে মাইনাসটা ইউজ করা যাবে না, ঠিক আছে, মাইনাস চিহ্নটা ইউজ না করলাম, না মানটা হিসাব করলাম শুধু। আর স্কয়ার সমান এত হলো, এটাকে রুট করে দিলাম, এত হলো, ঠিক আছে, এরকম। তাহলে F সমান এই মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে, মান হয়ে গেল এত। সরাসরি মান বসাই দিলে তো কোনো সমস্যা ছিল না, তাই না? বলছে যে মধ্যবর্তী আধানদের মধ্যবর্তী বলের মান, তো বলের মান এত কিছু না করে আমরা সরাসরি হিসাব করব। দেখো F সমান কত, K Q1 Q2 ভাগ আছে কত, R স্কয়ার। তো সবকিছুর মান বসাই দিলাম। দেখো K 9 × 10⁹ গুণ Q1 এর মান হচ্ছে 10 100, আর Q2 এর মান হচ্ছে 30। মাইনাসটা দেওয়ার দরকার নেই, হ্যাঁ, 1.5 এর স্কয়ার। এটাকে আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে হিসাব করব। এই মানটাকে ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে এইটুকু তোমাদের করার দরকার নেই, হ্যাঁ, সরাসরি এই মানটা চলে আসবে। এইভাবেই মানটা বসিয়ে দেবা। আচ্ছা, এরপরে ঘ নম্বর প্রশ্ন দেখো, বলছে যে 2 নং চিত্রে অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে কিনা 2 নং পাঠ। দেখো, মানে এই যে এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে কিনা, আসলে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে তো সঠিক পাঠ মানে যাচ্ছে কিনা পাওয়া যাবে। এখন দুইটি সমান্তরাল রোধ দেওয়া আছে, ঠিক আছে, এরকম, হ্যাঁ, R1 R2, এই দুই রোধ যুক্ত আছে সমান্তরাল ভাবে। সমান্তরাল যদি যুক্ত থাকে, ঠিক আছে, আবার শ্রেণীতে 3 রোধ যুক্ত আছে, তো ভোল্টেজ দেওয়া আছে এটা। আচ্ছা, তো প্রথমে আমরা সমান্তরাল রোধগুলোর কি করব, তুল্য রোধ বের করলাম, কত হলো, 1 ওহম হলো। তো এই সমান্তরাল রোধটির সাথে ক্রমিকভাবে বা শ্রেণী সংযোগে যুক্ত আছে আর একটা, 3 আছে যুক্ত। তাহলে মোট কারেন্ট কত হবে, I সমান V/R, মান বসিয়ে দিলাম 4 হলো, তাই না। সমান্তরাল রোধে বিভাজন মানে কারেন্ট ভাগ করে দেবো আর কি, তো ভাগ হয়ে যাবে, 2 ভাগে ভাগ হয়ে গেল 4/2, তার মানে ঠিক ছিল, এটার পার্টটা ঠিক ছিল। তারপরে প্রশ্নটা দেখুন, 8 নম্বর প্রশ্ন, একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলী পাক সংখ্যা যথাক্রমে দেওয়া আছে, মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এন্ডোস্কোপি কাকে বলা হয়? এন্ডোস্কোপি হলো একটি চিকিৎসা প্রক্রিয়া যার মাধ্যমে দেহের অভ্যন্তরীণ অঙ্গ এবং গহ্বরগুলো একটি সরু নমনীয় টিউবজাত যন্ত্রের মাধ্যমে সরাসরি দেখা যায়। ইসিজি এবং ইটিটি, হ্যাঁ, এর মধ্যে দুইটা পার্থক্য দেখো। এই যে বিশ্রামরত অবস্থায় হৃদস্পন্দনের বৈদ্যুতিক সংকেত রেকর্ড করে, আর ব্যায়ামের সময় হৃদক্রিয়া কি করে পর্যবেক্ষণ করে। হৃদয়ের স্বাভাবিক ও অস্বাভাবিক স্পন্দন শনাক্ত করা যায়, হৃদয়ের কর্মদক্ষতা ও রক্ত প্রবাহে কোনো বাধা আছে কিনা তা নির্ধারণ করা যায়। এরপরে এখানে গৌণকুণ্ডলী ভোল্টেজ কত হবে তা নির্ণয় করতে হবে। গৌণকুণ্ডলী ভোল্টেজ দেখো, এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা ট্রান্সফরমারের সাহায্যে VS নির্ণয় করব। VS সমান কত, VP × VNS/NP, মানে এটাকে রাখলাম আর এই VP-টা উপরে চলে গেল, তাহলে কত হলো 440। এটা হচ্ছে গৌণকুণ্ডলীর ভোল্টেজ, এই যে 440 ভোল্ট 40, তার মানে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার, কারণ ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে। এরপরে ঘ নম্বর প্রশ্ন ছিল মুখ্য গৌণকুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের অনুপাত নির্ণয় করতে হবে। তো এখানে যেগুলো দেওয়া আছে, মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা, গৌণকুণ্ডলী পাক সংখ্যা, মুখ্য ভোল্টেজ আর গৌণ ভোল্টেজ তো আমরা বের করলাম গ হতে, ঠিক আছে।
তো তড়িৎ প্রবাহের যে সূত্র আমরা ভিএস বাই ভিপি সমান এনএস বাই এনপি সমান আছে এনপি বাই এনএস। তো এন মানে আইপি বাই আইএস সমান এনএস বাই এনপি। তো এগুলোর মান বসিয়ে দিলাম, হাফ হলো, মানে 1:2 হলো, 2:1 হলো। তো এটা করে আমাদের কি করতে হবে, ট্রান্সফরমারের ধরন সহ এর ব্যবহারের ক্ষেত্রে উল্লেখ করতে হবে, মানে কোন ধরনের। এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমারের কেন, কারণ গৌণ ভোল্টেজের মুখ্য ভোল্টেজ তুলনায় বেশি, মানে ভোল্টেজটা দেখছো এখানে ছিল, এই যে গ নাম্বার থেকেও আমরা বের করছি, দেখো এখানে হচ্ছে গৌণ ভোল্টেজ হচ্ছে কত 480 440, আর মুখ্য ভোল্টেজ হচ্ছে 220, তার মানে কি বেশি হয়ে গেছে। এই যে স্টেপ আপ ট্রান্সফরমারের ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপন্ন ভোল্টেজকে বহুগুণ বাড়িয়ে দূরে বিদ্যুৎ পরিবহন করা হয়। হাই ভোল্টেজের ট্রান্সফরমার লাইনে শক্তি সঞ্চালনে ব্যবহার করা হয়। এক্স রে মেশিন বা মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ ব্যবহার আছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া ছিল আমরা সেগুলো সমাধান করলাম। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে আমাদের জন্য সবাই দোয়া করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।